মামুনি বলল যে আপনারও নাকি ওরমভাবেই খাওয়া খুব পছন্দ ছিল। তারপরে ওই সকলের চাপে পড়ে এখন আপনি টেবিলে বসে খান। আজকে যখন আপনি একাই খেতে বসবেন, তাই আমি ভাবলাম যে তখন আপনি যেমনভাবে পছন্দ করতেন তেমনভাবে যদি আপনাকে খেতে দিতে পারি। মামুনির মতো হয়নি না বাবা? মানে মামুনি যাবার আগে আমি কিন্তু ওই মামুনির কাছ থেকে সব কিছু জেনে আমি খাতায় লিখেও নিয়েছিলাম। মানে মামুনি কোন রান্নায় কি ফোড়ন দেয়, কোনটাতে কি মশলা দেয়, সেটা আর কি। তবে মামুনির হাতে রান্না মামুনির হাতে রান্না, তার সঙ্গে কি কিছু তুলনা হয়? তুমি না বললে আমি বুঝতে পারতাম না যে রাধা এটা রান্না করেনি। আচ্ছা, আমার কি আনন্দ হচ্ছে বাবা। আমি না নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি আপনাকে সামনে বসিয়ে খাওয়াচ্ছি। এটা সহ্য করা যাচ্ছে না সাহানা। তুমি যে সবসময় আশ্বাস দাও, ও তো তুমি আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, ছেড়ে দিতেই হলো। সত্যি শাহানাদি, এই বাড়াবাড়িটা না জাস্ট আর নেওয়া যাচ্ছে না। ভাই তুমি জানো কিভাবে দাদাকে বশ করছে? জানি জানি, আমার জানতে আর কিছুই বাকি নেই। এই বাড়িতে নিজের আসনটা পাকা করার জন্যে পুপুলের বাবাকে খাইয়ে মন ভোলানোর চেষ্টা করছে। আগেই তো জানতে বৌদি, এসব মেয়েরা না সব করতে পারে। আর দোষটা তো তোমাদেরই। যখন উচিত ছিল ওকে বাড়ি থেকে বের করে দেওয়া, তা না করে তোমরা কি করেছো? ওকে বাড়িতে এনে বসিয়েছো, এখন এত সহজে বের করতে পারবে না। তারপর যদি কেস ফেস করে দেয় তো গেলে ও তো জিতে যাবে, আর আমাদের হাতে হাত করা পড়বে। এই কথাগুলো আমাকে বলে কি লাভ? ভয় দেখাচ্ছ আমাকে? আরে বাবা ধুর, তুমি দেখছি আমাকেই ভুল বুঝছো। আচ্ছা বৌদি, তুমি তো জানো আমি চিরটা কাল তোমার দলে থেকে এসেছি, এবং আমি তোমায় বলছি আমি আমৃত্যু তোমার সঙ্গেই থাকবো, তোমার দলেই থাকবো। তাহলে আমাকে অপবাদ থেকে বাঁচাও সাহানা। এই তো দেখছি একজন এখান থেকে বিদায় নিয়ে তার থেকেও সরেস একজনকে বসিয়ে দিয়ে গেছে। সরে সব আমি বের করছি। দাঁড়াও না বৌদি, একটু ভরসা রাখো আমার উপর। আরে বাবা, আমি তো এটা বুঝতে পারছি না, দাদা তো ওকে অপছন্দ করতেন, আর সেই দাদাই এখন ওর কথায় সুরসুর করে এরকম ভাবে খেতে বসে গেলেন বলো তো? তা আবার মাটিতে আসন পেতে চাকর বাকরদের মতো। মেয়েটা না বশ করেছে। আমার মনে হয় মেয়েটা টুকটাক জানে, জানো মানে গ্রামের দিকে তো এসব ভালোই চল আছে না। তুমি চুপ করো না সাহানা, ছাড়ো। যে কিছু করে উঠতে পারছো না, এখন এসব আমি দোষ দিচ্ছ। আমার মা একটা কথা বলতো জানো বৌদি, বলতো যে ধীরে রাঁধো সুস্থে খাও। আমি এখন ওই ধীরে ধীরে রান্নাটা করছি যাতে সুস্থে খেতে পারি, বুঝলে? দাঁত বের করে একদম হাসি পাচ্ছে। এই শাহানাদি, তুমি হাসছো কেন বলো তো? বাড়িতে এরকম একটা অবস্থা যেখানে দাদাকে এইভাবে হাত করে নিয়েছে, বশ করে ফেলেছে, কোন দিন তো এক টুসকিতে আমাদের বাড়ির বাকিদেরকেও তালে টেনে নেবে। শোনো কোয়েল, অত সোজা না ব্যাপারটা। তোমার শাহানাদি এখনো মরে যায়নি, বুঝলে? ও বৌদি শোনো না আমার কথাটা, বলছি একটু ভরসা রাখো আমার উপর। আমি তো সবে জালটা বিছিয়েছি, এবার ওটাকে গুটিয়ে কাছে আনতে একটু তো সময় লাগবে, আমি করে ফেলবো। তুমি শুধু ওই মেয়েটার কাছে হেরে গেছো এটা ভেবো না প্লিজ। আমি কোনো ভরসা পাচ্ছি না। আজ বাড়িতে যা ঘটে গেল, তারপর আর বাবা, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও আমি একটা কথা না বলে পারছি না বাবা।
মামনি কি চিরদিন নির্বাসনেই থেকে যাবে বাবা? আমি তো তাকে নির্বাসনে পাঠাইনি, নিজের ইচ্ছে গেছে। কারণ ইচ্ছের বিরুদ্ধে তাকে আটকানো, দ্যাটস নট কারেক্ট। আমি ওটাকে ঘৃণা করি। আর তোমার সাথে তো আমার এত কথা হতে পারে না। আমার মা বাড়িতে একটা নিয়ম রেখেছিলেন, দুপুরে কেউ না খেয়ে বাড়ি ছেড়ে যাবে না। সেটা তুমি আমাকে মনে করে দিলে বলে আমি তোমার এই কথা রাখলাম। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, আমার পুত্রবধূ হিসেবে আমি তোমাকে কোনোদিনই মেনে নেব না। আরে মানে এটাও না যে মানুষ হিসেবে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। না না বাবা, আমি তেমন কিছু আশাও করছি না। আমি শুধু ভাবছি একদিনের জন্য আপনাকে খিদের মুখে খাবারটুকু তো দিতে পেরেছি, সেটাই। আমার খাওয়া দাওয়া নিয়ে তোমার এত চিন্তা কিসের, এত মাথা ব্যথা কেন? এত ইনসাল্ট করি আমরা তোমাকে, আমার খাবার নিয়ে কেন ভাবছো? তাতে কি বাবা, আপনাকে বাবা বলে ডেকেছি না? আমি বলছিলাম না একদিন যে বাবা ডাকটা আমার কাছে কি, তবু তো আপনি ছিলেন বলে আপনাকে বাবা বলে ডাকতে পারছি। আমার ডাকটা সার্থক হচ্ছে, নাহলে তো বাবা ডাকটাই আমি ভুলতে বসেছিলাম। ঠাকুর, নতুন বৌদিদিকে বড় মামা যেন মেনে নেয়। কি সুন্দর করে লক্ষ্মীমন্ত বউয়ের মতো শ্বশুরকে খাওয়াচ্ছে দেখো দেখিনি। আর শ্বশুরও তো তৃপ্তি করে খাচ্ছে। হবে নে, বড় মামু যে খেতে বড্ড ভালোবাসে। আর নতুন বউয়ের যে রান্না, আহ, সে তো একবার যে না খেয়েছে সে বুঝতেই পারবে না। তোমার বাবার যেন কি হয়েছিল? বাবা পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে মিসিং হয়ে গেছিলেন। এই ট্রেকিং, পাহাড়, এসব ঝুঁকি নেওয়ার কি দরকার? বেগড়ে প্রাণটা গেল। বাবার তো ওই একটাই নেশা ছিল, পাহাড়ের নেশা। পাহাড়ি তো বাবাকে ছুটিয়ে মারল। আর সেই পাহাড়ি বাবার জীবনটাও নিয়ে নিল। মিসিং মানে কি? আন চলে যাওয়া? ভারী অদ্ভুত। একটা মানুষ মিসিং হয়ে আর কতদিন থাকবে? যদি ফিরে আসার হতো তাহলে ঠিক ফিরে আসত। আসলে বাবা হলো একটা মেয়ের কাছে বট গাছের মতো। সেই বট গাছটা যখন কোনো মেয়ের মাথা থেকে চলে যায়, তখন যে তার মাথায় কত তেজ লাগে সেটা সেই মেয়েটাই খালি বুঝতে পারে। দেখুন তো, আপনার কাছে আমি শুধু নিজের কথা বলে সময় নষ্ট করছি। বাবা বলছি, আপনার কাছে না আমার একটাই অনুরোধ, আপনি মামনিকে ফিরিয়ে আনুন। মামনি যদি এই বাড়ি থেকে গিয়ে বেশি দিন ওখানে থাকে, আমি সত্যি বলছি বাবা, আমার মনে হয় মামনি কিন্তু বেশি দিন বাঁচবে না। এক কথা বারবার বলছো কেন? আমি তো তোমাকে আমার জায়গাটা ভীষণ স্পষ্টভাবে বুঝিয়েছি। আমি তাকে চলে যেতে বলিনি তো। আর ফিরে আসা হলে নিজের ইচ্ছে ফিরবে সে। আপনি তো জানেন বাবা, মামনি নিজের ইচ্ছে কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। যে গেছে সে একেবারের জন্যই গেছে।